দেখো আমরা লেবেলিং চ্যাপ্টারের উপরে পয়েন্টস টু বি রিমেম্বার্ড বাই লেবেল ম্যান এই পর্যন্ত ছিলাম। এখন লেবেলিং এর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট আর হচ্ছে পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট। যে কোনো ধরনের রিডিং নেওয়ার জন্য দুই ধরনের অ্যাডজাস্টমেন্ট, একটা হচ্ছে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট আর আরেকটা হচ্ছে পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট। এই রিলেটেড কথাবার্তা কিছু চলে আসছে, তারপর আমি রিপিট করবো আর একবার। এটা হচ্ছে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট। টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট বলতে আমি এক কথা যদি বুঝি যে ধরো কোনো একটা লাইনে আমি প্রজেক্টে যে প্লট এরিয়া লাইন বরাবর আমি ডেটা নিচ্ছি, ঠিক আছে? তো একটা সেট আপের জন্য এক জায়গায় আমি সেট করলাম, তারপরে সেইখানে অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করা বলতে এখানে টোটাল লেবেলিং ইনস্ট্রুমেন্ট দিয়ে যেন সেটা রিডিং নেওয়ার উপযোগী হয়। রিডিং নেওয়ার উপযোগী হবে কখন? ওর মধ্যে যে সেটআপ প্রসেস ছিল আর একটা হচ্ছে বাবল যেটা ছিল সেটা সেইটা নিতে হবে। এখন একটা সেটআপের জন্য যে ধরনের এই যে ক্রসওয়্যারটাকে অ্যালাইনমেন্ট করা, তারপরে বাবলটাকে সেন্টার নেওয়া, এটা হচ্ছে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট। এখন দেখা যাচ্ছে টোটাল প্লট এরিয়া যদি এরকম হয়, এই যে একটা লাইন বরাবর টোটাল রিডিং নিতে যদি আমি অ্যাডজাস্টমেন্ট করি তাহলে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট। এখন দেখা যাচ্ছে টোটাল প্লটের জন্য যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে সেটা হবে পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট। এমন হতে পারে যে একটা প্লট থেকে আরেকটা প্লটে একবার অ্যাডজাস্টমেন্ট করে অনেকগুলো রিডিং নিলাম, তাহলে সেটা হবে পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট। এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স এইটুকুই। এখন দেখো কিভাবে আমি টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট করব। ফার্স্ট হচ্ছে সিলেকশন অফ সুইটেবল পজিশন। সুইটেবল পজিশন বলতে লেবেল যেটা থাকবে, লেবেলিং যে ইনস্ট্রুমেন্ট আমি এর আগে ফিগারে দেখাইছি। এই ইনস্ট্রুমেন্টটা একটা ফার্ম পজিশনে থাকবে, তারপরে ঘাস থাকা যাবে না সেখানে, এবং স্ট্যান্ডগুলো যেন মোরালেস হরিজন্টাল প্লেনের প্যারালাল থাকে, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে সিলেকশন অফ পজিশন। দেখো সুইটেবল পজিশন ইজ সিলেক্টেড ফর সেটিং দ্য লেবেল। ফ্রম দিস পজিশন ইট শুড বি প্রেসক্রাইবড প্রিসাইজার দ্বারা। আমি দেখি একটু, আমি এই শীটটা দিয়ে দেবো, সমস্যা নাই। ইট শুড বি পসিবল টু টেক দ্য গ্রেটেস্ট নাম্বার অফ অবজারভেশন উইথ এনি ডিফিকাল্টি। এই কথা এর আগের দিনও আসছে। দি গ্রাউন্ড শুড বি ফেয়ারলি লেভেল অ্যান্ড ফার্ম, মানে গ্রাউন্ড প্যারালাল এমন জায়গায় তুমি ফার্স্ট পজিশনটা সিলেক্ট করবা। এটা টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে রিডিং নেওয়ার উপযোগী করা, লেবেল ইনস্ট্রুমেন্টটাকে রিডিং নেওয়ার উপযোগী করা। রিডিং নেওয়ার উপযোগী করা কি? এই যে এই লেবেলিং ইনস্ট্রুমেন্টটা থাকবে, এই জায়গায় একটা ক্রসওয়্যার আছে, আমি এটা আগের দিনে বলছি, বাবল। সেই বাবলটাকে সেন্টার পজিশন নেওয়া, তার মানে হরিজন্টাল প্লেনের প্যারালাল করা। তারপরে এই যে স্ট্যান্ডটা থাকবে, স্ট্যান্ডটাকে হরিজন্টাল প্লেনে প্যারালাল করা। কারণ রিডিং নিতে হবে তোমাকে কোনো একটা প্রজেকশন। যদি দেখো কিভাবে দেখছো এটা জানো, তোমরা ড্রয়িং এ করতেছো, প্রজেকশন হচ্ছে আয়ের পারপেন্ডিকুলার হতে হবে। প্রজেকশন যদি তুমি দেখতে চাও আয়ের পারপেন্ডিকুলার দেখতে হবে। তুমি যখন রিডিং নিবা লাইন অফ কোলিনেশন, এটা যদি অবজেক্ট হয়, ধরো এটা আমাদের সেই স্টাফ, এখান থেকে আমি ফোকাস করতে চাই, তাহলে এই লাইনটা যে ফোকাসিং লাইন অফ কোলিনেশন হবে অবজেক্টের পারপেন্ডিকুলার। এরকম ইনক্লাইন যদি হয় তাহলে রং হবে। এখন অ্যাডজাস্টমেন্ট এই যে ইনস্ট্রুমেন্টটা, এটা প্লেনের একেবারে প্যারালাল হতে হবে। তাহলে যদি ধরো এরকম থাকে, তাহলে যে রিডিংগুলো নিবা, তুমি নিবা সেটা একটাও কারেক্ট আসবে, কম বেশি আসবে। এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, রিডিং এর উপযোগী করা।
সেকেন্ড হচ্ছে ফিক্সিং লেভেল উইথ ট্রিপড স্ট্যান্ড, লেভেলটাকে ট্রিপড স্ট্যান্ডের সাহায্যে একটা পজিশনে ফিক্স করা। দি ট্রিপড স্ট্যান্ড ইজ প্লেসড অ্যাট দ্য রিকোয়ার্ড পজিশন উইথ ইটস লেগ ওয়েল অ্যাপার্ট অ্যান্ড প্রেসড ফার্মলি ইনটু দ্য গ্রাউন্ড। ওয়েল অ্যাপার্ট বলতে তিনটা স্ট্যান্ড, প্রথমে দুইটা স্ট্যান্ডকে একটা নির্দিষ্ট পজিশনে ফিক্স করা, থার্ড স্ট্যান্ডের সাহায্যে যেহেতু তিনটা পা আছে এভাবে যদি ফিক্স করো, ফিক্স করার পরে একটা স্ট্যান্ড থাকবে ভেরিয়েবল, এই স্ট্যান্ডটাকে তুমি মুভ করলে এই লেভেলটা কম বেশি হবে। ধরো এই দুটো পজিশন এইভাবে তুমি রাখছো, একটা যদি লম্বা করে থাকে তাহলে এভাবে হেলে যাবে, সেটা তুমি উপর নিচু করে মানে সেটাকে ভেরিয়েবল রেখে এই যে ট্রিপড স্ট্যান্ডের যে বেস এটাকে লেভেল করতে পারবা। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে প্লেনটা এটাকে হরিজন্টাল রাখা, প্যারালালি এই যে লেভেল যেটা সেটাকে হরিজন্টাল রাখা, প্লেনের হরিজন্টাল রাখা। তা না হলে তুমি একেবারে পারফেক্ট পারপেন্ডিকুলার যেটা অবজেক্টিভ পারপেন্ডিকুলার কনফার্ম করতে পারবে না, কোনো না কোনো দিকে ইনক্লাইন্ড হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাপ্রক্সিমেট লেভেলিং অফ ট্রিপড স্ট্যান্ড, যেটা আমি আগে বললাম যে দুইটা পাকে তুমি ফিক্স করবা, একটা পা ভেরিয়েবল রাখবা, রেখে তারপরে তোমার চোখের আন্দাজে সেটা অ্যাডজাস্টেড করা যাতে সারফেসে প্যারালাল থাকে। তারপর হচ্ছে পারফেক্ট লেভেলিং বাই ফুট স্ক্রু, আমরা এই ফিগারে হয়তো দেখতে পাবো না, এই যে তিনটা পজিশন, এই যে তিনটা স্ক্রু দেখছো, এই যে একটা এই একটা একটা, এই তিনটা স্ক্রুয়ের সাহায্যে বাকি যেটুকু থাকবে সেই তিনটা স্ক্রুয়ের সাহায্যে আমি লেভেল করে দিব। দেখো ফার্স্ট পজিশন অফ টেলিস্কোপ, এই যে থার্ড ফুট স্ক্রু, ফার্স্ট ফুট স্ক্রু আর সেকেন্ড ফুট স্ক্রু, এই তিনটাকে যদি প্ল্যান ভিউ আমি দেখি, এটা হচ্ছে প্ল্যান ভিউ টেলিস্কোপের ফার্স্ট পজিশন হচ্ছে এরকম। এখন প্রথমে করতে হবে কি, এই যে আমাদের যে ইটা থাকবে বাবল, সেন্ট্রাল বাবল, এই যে এটা হচ্ছে সেন্ট্রাল বাবলের পয়েন্ট। এখন ধরো ইনক্লাইন, এটা যদি টেলিস্কোপ হয় এরকম ইনক্লাইন থাকে তাহলে বাবল কোন দিকে থাকবে, উপরের দিকে যাবে, মানে যেটা যেদিকে ইনক্লাইন থাকবে তার উল্টা দিকে বাবল যাবে। কোনো একটা লিকুইডের ভিতরে যদি ফাঁকা স্পেস থাকে, যদি ভয়েড থাকে, সেটা যেদিকে ইনক্লাইন করবা তার অপর দিকে চলে যাবে। এখন দেখো এটা যদি টেলিস্কোপের ফার্স্ট পজিশন হয়, তুমি যে কোনো দুইটা স্ক্রুকে প্রথম পজিশনে রেখে যে কোনো দুইটা স্ক্রুকে ফিক্স করবা, ফিক্স করে সেন্টারে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবা, ঠিক আছে। তারপরে সেটাকে টোটালি 90 ডিগ্রি, এই যে সেকেন্ড পজিশন, এটা হচ্ছে সেকেন্ড পজিশন অফ টেলিস্কোপ, টোটালি 90 ডিগ্রিতে ঘোরানো। প্রথম হচ্ছে একটা পজিশনে রাখা, রেখে লেবেল করার চেষ্টা করা দুইটা স্ক্রুয়ের সাহায্যে, থার্ড স্ক্রু কোনো হাতই দেওয়া যাবে না, ঠিক আছে। তারপরে টোটালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাও, এটাকে টোটাল 90 ডিগ্রি যে পজিশনে ছিল, এই যে এইখানে অ্যাঙ্গেল কনফার্ম করা আছে, ধরো 30 ডিগ্রিতে তুমি লেবেল করতেছো, তাহলে পরবর্তী কত ডিগ্রি ঘুরায় থার্ড স্ক্রুটা অ্যাডজাস্ট করতে হবে 120 ডিগ্রিতে। কেউ যদি জিরোতে অ্যাডজাস্ট করো তাহলে টোটাল 90 ডিগ্রিতে গিয়ে পরবর্তী অ্যাডজাস্টমেন্টটা হবে। এরপর সেকেন্ড পজিশন কনফার্ম করে থার্ড যে স্ক্রু থাকবে, এটা থার্ড স্ক্রু, এই থার্ড স্ক্রুয়ের সাহায্যে লেবেলটাকে এই যে বাবলটাকে সেন্টারে নেওয়া, এই যে এই পয়েন্টে থাকবে ওইখানে। এর মধ্যে বাবল থাকবে, এরকম একটা সার্কুলার পয়েন্ট থাকবে, সেই বাবলটাকে সার্কুলার পয়েন্টের মাঝামাঝি নিয়ে আসতে হবে। আমি দেখাচ্ছি ফিগারে, 3D ফিগারে। এই যে কালো একটা অপশন আছে না, এর মাঝখানে বাবল থাকবে, ওর সেন্টার পয়েন্টে এরকম থাকবে। যদি আমি প্ল্যান ভিউ দেখি, এটাকে তোমার তিনটা স্ক্রু ঘুরায় ওর সেন্টারে নিয়ে আসলে বোঝা যাবে যে আমি যে সারফেসের নিচে ট্রিপড স্ট্যান্ড সহ আমার টোটাল লেভেলিং ইনস্ট্রুমেন্টটা প্যারালাল আছে। এরপরে হচ্ছে ফোকাসিং দ্য আইপিস, সাথে সাথে প্যারালালের সাথে সাথে প্যারালাক্স বলে একটা ইরর ছিল। প্যারালাক্স ইরর কি? এর আগে আমি একদিন বলছিলাম যে লেভেলিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে যখন আমি মেজারমেন্ট নেব তখন একটা ইরর হতে পারে, সেটা হচ্ছে প্যারালাক্স। এটা কিরকম? হ্যাঁ বলো।
মনে নাই কারো? হ্যাঁ, চোখে দেখার মানে তোমার ভিজিবল আই ভিজিবল অবজেক্ট যেটা থাকবে সেটা ভিজিবল হবে না, ঠিক আছে। এখন এটাও একটা অ্যাডজাস্টমেন্ট। তুমি লেবেল করার সাথে সাথে যদি রিডিংটা পারফেক্টলি না দেখা যায় তাহলে এই যে দাগের মাঝখানে হতে পারে, তোমার মনে হবে যে এই দাগের মাঝখানে, অথচ দাগের সাথে সাথে থাকবে। এই জন্যে এই যে ফোকাসিং যে লেন্স থাকবে এর সাহায্যে স্ক্রু থাকে, এই যে একটা আর এই একটা। অনেক সময় আমরা ক্যামেরাতে যখন ছবি তুলি তখন ওই ফোকাসিং লেন্সের রোলার থাকে না, ওটাকে যদি একটু কম বেশি সামনে পিছনে ঘুরায় তাহলে অবজেক্টটা খুব ইজিলি ভিজিবল হয়। এটাও একটা অ্যাডজাস্টমেন্ট। তোমাকে রিডিং নেওয়ার সময় ইমেজটাকে ক্লিয়ার করে নিতে হবে যাতে প্যারালাক্স জিরোটা না থাকে, সেটাই হচ্ছে ফোকাসিং দ্য আইপিস। এরপরে আইপিস বলতে এই পোর্শন দিয়ে আমি ফোকাস করলাম যেন অবজেক্টটা ক্লিয়ার থাকে। তারপরে এর পরের অপশনটা হচ্ছে ফোকাসিং দ্য অবজেক্ট গ্লাস। অবজেক্ট গ্লাসটাকেও যেন এই আইপিস এবং অবজেক্ট গ্লাস থেকে টোটাল যে লেভেলিং স্টাফটা থাকবে তার রিডিংটা ক্লিয়ারলি ভিজিবল হয় সেটা কনফার্ম করে নিলাম। তারপর হচ্ছে টেকিং দ্য স্টাফ রিডিং। হ্যাঁ বলো। প্রথমটা হচ্ছে ফোকাসিং দ্য আইপিস, হচ্ছে এই পয়েন্টটাকে আমি অ্যাডজাস্টেড করব যেন এই আইপিস এবং ফোকাসিং যে অবজেক্ট গ্লাস আছে এই দুটার মধ্যে ইজিলি ভিজিবল হয়, এই অবজেক্ট গ্লাসটা দেখা যায়। তারপর হচ্ছে এই অবজেক্ট গ্লাসটাকে ক্লিয়ার করা, তাহলে দুটাই ক্লিয়ার হয়ে গেলে তোমার লেভেলিং যে স্টাফটা থাকবে সেটা ইজিলি ভিজিবল হবে, রিডিং তুমি ক্লিয়ার দেখতে পারো, মানে অ্যাকচুয়াল রিডিং দেখতে পাবা। এরপর হচ্ছে টেকিং দ্য স্টাফ রিডিং। এই ছেলে, ফাইনালি দি লেবেলিং অফ দি ইনস্ট্রুমেন্ট ইজ ভেরিফাইড বাই টার্নিং দ্য টেলিস্কোপ ইন এনি ডিরেকশন। তারপরে কি করা, যে টেলিস্কোপটাকে যে কোনো অ্যাঙ্গেলে মুভ করা, যেহেতু এটা হরাইজন্টাল মুভ অ্যাঙ্গেলে 360 ডিগ্রি মুভ করবে, হরাইজন্টাল স্কেলে 360 ডিগ্রি মুভ করবে। এই যে এটাকে যে কোনো ডিরেকশনে মুভ করাতে পারো। 360 ডিগ্রি মুভ করে কনফার্ম করা যে যে বাবলটা তুমি সেন্টারে রাখছো ওটা সেন্টারে থাকে। ধরো যে কোনো একটা অ্যাঙ্গেলে আমি মুভ করালাম, মুভ করে দেখলাম যে সেন্টার আছে, তাহলে তুমি বুঝতে পারবে যে কোনো 360 ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেলে যদি আমি ঘোরাই তাহলে রিডিংটা সঠিক আসবে। এটা কনফার্ম করে নেওয়া বিফোর টেকিং স্টাফ রিডিং। এরপর আসি দেখো পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট। এখানে শেষ। পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট দুই টাইপের। টু অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড ইন দ্য ডাম্পি লেভেল। ডাম্পি লেভেলের বিভিন্ন ধরনের টাইপ ছিল, তার মধ্যে একটা হচ্ছে ডাম্পি লেভেল। ডাম্পি লেভেল আমি যে ফিগারটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাম্পি লেভেল। অ্যাজ ইউজুয়াল আমরা রিডিং নেওয়ার ক্ষেত্রে এই ধরনের লেভেল ইউজ করি, যেটা হরিজন্টাল স্কেলে 360 ডিগ্রি মুভ করে, 3টা স্ক্রু থাকে, এবং ভার্টিক্যাল স্কেলেও 360 ডিগ্রি এরকম মুভ করবে। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট, এই কথাগুলো একেবারে প্রথম যে কথা বললাম আমি, টেম্পোরারি অ্যাডজাস্টমেন্টের জন্য যে কাজ সবগুলো স্টাফই হচ্ছে পার্মানেন্ট। ধরো কোনো কিছু যদি আমি বললাম যে একটা লাইনের জন্য যদি আমি একবার অ্যাডজাস্ট করি সেটা হবে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট। এখন টোটাল প্রজেক্টের জন্য যদি আমি অ্যাডজাস্ট করি সেটা হবে পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট। এখন দেখো যদি আমি পার্মানেন্ট অ্যাডজাস্ট করতে চাই তাহলে আর কিন্তু আমাকে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্টের যে স্টেপগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে, সেটা এখানে লেখা আছে ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট যেটা। ক্লিয়ার? না পরে দেখো, দি লেভেল ইজ সেট আপ অন fairly level and firm ground with its leg well apart, it's firmly fixed to the ground. সবগুলো একই কথা। The telescope is placed parallel to any pair of foot screw, and by turning the foot screw either both inward or both outward, the bubble is brought to the center. The telescope is then turned through 90 degree. এটাও একটা স্টেপ ছিল। So that it lies over third foot screw. Then by turning the third foot screw, the bubble is brought to the center. প্রথমে আমরা দুইটা স্ক্রুকে মুভ করে একটা পজিশনে নিলাম, তারপরে টোটালি 90 ডিগ্রি মুভ করে বাবলটাকে সেন্টার নিলাম থার্ড ফুট স্ক্রুয়ের সাহায্যে। The process is repeated several times until the bubble is in central position in both direction. এটাকে তুমি দেখা যাচ্ছে
90 ডিগ্রি মুভ করলাম, সেন্টারে আসলো, অন্য একটা ডিরেকশনে যখন যে কোনো অ্যাঙ্গেলে মুভ করে তখন আর সেন্টারে নাই, তখন তোমাকে এই প্রসেসটা বারবার রিপিট করতে হবে। রিপিট করলে একসময় সেন্ট্রাল চলে আসবে। Now the telescope is turned through 180 degree at the position of the bubble is noted. If the bubble still remain the center position, the desired relationship is perfect. তার মানে যদি এরপরে তুমি 180 ডিগ্রি মুভ করে দেখো অথবা যে কোনো অ্যাঙ্গেলে মুভ করে দেখো যে বাবলটা সেন্টারে আছে, তাহলে তুমি যে লেভেলিং ইনস্ট্রুমেন্টটা রিডিং নেওয়ার জন্য রেডি করছো সেটা পারফেক্ট পজিশনে আছে। ইফ নট, the amount of deviation of the bubble is noted. এরপরে ধরো সবসময় মনে রাখতে হবে যেদিকে হেলানো থাকবে তার উল্টা দিকে বাবল যাবে। তার মানে তোমাকে যদি অ্যাডজাস্ট করতে হয়, ধরো 3টা ফুট স্ক্রু আছে, এইদিকে বাবল আছে, তোমাকে যদি সেন্টার নিতে হয়, এই সার্কুলার সেন্টার নিতে হয়, কোন স্ক্রুটা ঘোরায় যাবে? এটা 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 ঘোরালে এর লেভেল উচ্চ হবে, ওদিকে সরে যাবে। সে কথাটা লেখা আছে এখানে যে 180 ডিগ্রি ঘোরানো না, যে ডেভিয়েশন কতটুকু, এটা যদি তুমি নোট করে রাখো অথবা দেখে রাখো তাহলে ইজিলি কোন স্ক্রুটাকে ঘোরাইতে হবে, ঘোরায় সেন্টার নিতে হবে সেটা তুমি বুঝতে পারবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যদি ডেভিয়েশন 2n হয় অথবা যে কোনো সেন্টার পজিশনের অর্ধেক হয়, তাহলে তোমার স্ক্রুটা ঘোরাইতে হবে 2n পরিমাণ, 2n ডেভিয়েশনের পরিমাণ। The procedure of adjustment is continued till the bubble remains in the central position at any position of the telescope. এরপরে পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্টের জন্য একটা স্টেপ বেশি আছে, সেটা হচ্ছে একটা পজিশনে তুমি সেট করার পরে বাবলটাকে সেন্টারে দিবে। এই টোটাল সেটআপটাকে অন্য একটা পজিশনে নিয়ে টেস্ট করা যায় আর বাবল সেন্টারে আছে। এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্টের একটা অ্যাডিশনাল স্টেপ। কারণ পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে টোটাল প্রজেক্টের জন্য আমি একবার অ্যাডজাস্ট করব শুধু। এরপর দেখো সেকেন্ড, the second adjustment is done by two pegs method. এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে খেয়াল করবে, এর উপর বেস করে আমরা প্রবলেমও করবো এখনই। এটা কিভাবে করা হবে? টু পেগস মেথডের মাধ্যমে। দুইটা ফিগারে আঁকো। এটা থিওরিতে যেমন আসতে পারে, প্রবলেমের জন্য আসতে পারে। আচ্ছা, একটা সিম্পল টেকনিক করো তো। ধরো কোনো একটা পজিশনে আমি টেলিস্কোপের সাহায্যে রিডিং নিলাম, এটা হচ্ছে 5.25 RL 5.25, এটা হচ্ছে 2.20। তাহলে কোন লেভেলটা উঁচুতে আছে? এই লেভেল, এটা রিডিং কখন বেশি হবে? স্টাফটা যত ডেপথে যাবে, এটা নিচে আছে কম্পারেটিভলি দিস পয়েন্ট। RL বেশি হবে কখন? যখন ডেপথ বাড়বে, কারণ জিরো নিচের দিক থেকে আমি স্টাফ রিডিং নিচ্ছি। ডেপথ যত বাড়বে, ধরো এটা হচ্ছে ডেপথ, একটা ডেপথে আছে, ডেপথ বেড়ে গেল, উপরের দিকে চলে গেল, ফোকাসিং পয়েন্টটা যখন নিচের দিকে চলে, উপরের দিকে চলে যাবে। RL বেশি হবে, লেভেলিং স্টাফটা কিভাবে হেড করা যায়? এরকম জিরো থেকে উপরের দিকে যাচ্ছি, 1 2 3 এভাবে। ধরো ফার্স্ট একটা ডেপথ আমি নিলাম এরকম, এখানে 2 পাইলাম,
এটা ধরো ফোকাসিং এর। এখন ধরো একটা পয়েন্টার নিয়ে বের করলাম, তাহলে এটা কি হবে, নিচের দিকে চলে যাবে, আর এটা বাড়তেছে না, এই রিডিংটা বাড়তেছে কিনা, তার মানে রিডিং বেশি মানে বেশি ডেপথে আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে উঁচুতে আছে, এটা বলতে চাচ্ছি, এটা কাজে লাগবে। আগানো শেষ। যেসব বড় ভাইরা কথা বলতেছেন, কথা বলতে চাইলে বাইরে চলে যান। কথা আমার ক্লাস যদি ভালো না লাগে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, চলে যাবে। যা আঁকানো আছে তাই আঁকছে, বেশ কিছু না। দেখো কিভাবে লাইন অফ কলিমেশন, এটা যদি আমি একটা লাইনে বলি যে কিসের অ্যাডজাস্টমেন্ট করতেছি, সেটা হচ্ছে লাইন অফ কলিমেশন অবজেক্টের পারপেন্ডিকুলার আছে, এটা কনফার্ম করার জন্যই এই অ্যাডজাস্টমেন্ট, সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট। লাইন অফ কলিমেশন অবজেক্টের পারপেন্ডিকুলার, এই যে এটা ট্রু লাইন, আসলে রিডিংটা হওয়ার কথা ছিল এই যে অবজেক্টের পারপেন্ডিকুলার বলতে ফোকাসিং যে লেভেল আছে, লেভেল থেকে এই অবজেক্টের পারপেন্ডিকুলার একটা লাইন আমরা থিওরিটিক্যালি একটা আঁকার চেষ্টা করছি, এরকম অথবা এরকম হচ্ছে, হয় উপরের দিকে হচ্ছে অথবা নিচের দিকে হচ্ছে, এটাকে যেন কনফার্ম করতে পারি যে একেবারে অবজেক্টে পারপেন্ডিকুলার আছে, সেটা একটা টেস্টের মাধ্যমে আমি কনফার্ম করব। সেটা হচ্ছে 2 pegs টেস্ট মেথড। ফার্স্ট স্টেপ দেখো, 2 pegs A and B are driven at a known distance apart, say D ডিস্টেন্স মানে দুইটা অবজেক্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে D, এর মাঝখানে অন লেভেল অ্যান্ড এর মাঝখানে একটা
পয়েন্টে পি পয়েন্টে আমার লেভেলিং ইনস্ট্রুমেন্ট আছে, সেটা লেখা আছে 2 pegs A and B are driven at a known distance apart, say D on level and firm ground. Firm ground হতে হবে, এটাও কনফার্ম। The label is set up at P just midway between A and B, তার মানে এই পি বি এর ডিস্টেন্স হচ্ছে D/2, দুটো অবজেক্টের মধ্যে টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি। আমি লেভেলিং ফার্স্ট স্টেপে লেভেলটা সেট করবো একেবারে মিডওয়েতে। আফটার ব্রিঙ্গিং দ্য বাবল টু দ্য সেন্টার অফ ইটস রান ইউজুয়াল, যেটা আমি আগে সেট আপ করছি, প্রথম স্টেপেই ফার্স্ট অ্যাডজাস্টমেন্টেই বাবলটা সেন্টার পজিশনে আছে। দি স্টাফ রিডিং এ অ্যান্ড বি আর টেকেন, সাপোজ দ্য রিডিংস আর এ অ্যান্ড বি, এই পজিশন স্টাফ রিডিং আমি নিলাম, থিওরিটিক্যালে ধরলাম সেটা এ, আর বি পজিশন স্টাফ রিডিং নিলাম সেটা ধরে নিলাম বি। এবার দেখো, নাও দ্য ডিফারেন্স অফ লেভেল বিটুইন এ অ্যান্ড বি ইজ ক্যালকুলেটেড, দি ডিফারেন্স ইজ ট্রু ডিফারেন্স। এই এ পয়েন্টের যে আর এল সেটা কত, এ, বি পয়েন্টে আর এল হচ্ছে বি, এই দুইটার মধ্যে ডিফারেন্স কত, মানে আমি যে কথাটা এর আগে বলছিলাম যে কোনটা উঁচুতে আছে না নিচে আছে এটা আমাকে বুঝতে হবে। এটা তো আমি থিওরিটিক্যাল রিডিং ধরছি, যদি কখনো ভ্যালু দেওয়া থাকে তাহলে বুঝতে পারবো যে কোনটা উঁচুতে আছে কোনটা নিচে আছে। এখন এই দুটার মধ্যে ডিফারেন্স হবে, ডিফারেন্সটাই হবে ট্রু ডিফারেন্স। যদি ভ্যালু দেওয়া থাকে সেই ক্ষেত্রে দেখো আমরা প্রবলেম করলে আরেকটু ক্লিয়ার হবে। তাহলে এই যেহেতু মিডওয়েতে আছে এই ডিফারেন্সটা হবে ট্রু ডিফারেন্স। দেখো কিভাবে, অ্যাজ দ্য লেভেল ইজ সেট আপ মিডওয়ে বিটুইন বিএস অ্যান্ড এফএস, বিএস এফএস এর মধ্যে যদি থাকে, এই দুটার মধ্যে যেহেতু আছে এই জন্য ট্রু ডিফারেন্স। কিভাবে দেখো, এরপরে পরের ফিগারটা দেখো, ফিগার 2B, এই যে তারপরে দেন দ্য রাইজ অর ফল ইজ ডিটারমাইন্ড বাই কম্পেয়ারিং দ্য স্টাফ রিডিং। যেহেতু আমরা থিওরিটিক্যাল রিডিং ধরছি এ অ্যান্ড বি, এই জন্য আমি বলতে পারতেছি না কোনটা রাইজ। রাইজ বলতে ধরো এ পয়েন্ট থেকে এরকম যদি হয়, মানে এ পয়েন্টের স্টাফ রিডিং বেশি, এরকম যদি হয় তাহলে এ পয়েন্ট থেকে এটা হচ্ছে রাইজ। অথবা তুমি যদি মানে ফার্স্ট রিডিং এর সাথে কম্পেয়ার করবো সবসময় আমরা, এ পয়েন্ট থেকে এ পয়েন্ট হচ্ছে রাইজে, কারণ এই পয়েন্ট থেকে এটা উঁচুতে। আর যদি আমি এটাকে ফার্স্ট রিডিং ধরি তাহলে এই পয়েন্ট থেকে এটা ফল। যেহেতু আমরা থিওরিটিক্যাল রিডিং ধরছি এন্ড বি, এটা তুমি কম্পেয়ার করতে পারতেছো না, এই জন্য ডিফারেন্সটা নিতে হবে। দেখো কম্পেয়ার করতে গেলে অলওয়েজ যে কোনো একটা রিডিং থেকে বিয়োগ করতে হবে, তাই না? এখন দেখা যাচ্ছে যেটা বড় সেটা আগে লিখতে হবে, তারপরে ছোটটা লিখতে হবে। এটার মাধ্যমে আমি রাইজ ফল ক্যালকুলেট করব। আর এই যে ডিফারেন্সটা হবে, যেহেতু মিডওয়েতে আছে, এটা হবে ট্রু ডিফারেন্স। এই ট্রু ডিফারেন্সটা কিভাবে আসবে দেখো, আমরা পরের ফিগার না দেখা পর্যন্ত বুঝতে পারবো না। এখানে একটা জিনিস আসে নাই, এরপরে the level is shifted and set up। প্রথম স্টেপ কমপ্লিট করলাম, যেটা ছিল দুইটা স্টাফ রিডিং এর মাঝখানে একেবারে মিডওয়েতে। সেকেন্ড হচ্ছে the level is shifted, এই ফিগারটা দেখো, shifted at point P1, যেটা হবে এ পয়েন্টের খুব কাছাকাছি, বি ডিসটেন্স দূরে। অলওয়েজ হবে এ পয়েন্টের খুব কাছে, মানে একটা স্টাফ রিডিং এর কাছাকাছি, খুব কাছে যে ধরলাম সেটা ডি ডিসটেন্স দূরে আছে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। দেন প্রপার লেভেলিং ফলোইং দ্য ইউজুয়াল মেথড, যেটা আগে আমি বলছি, স্টাফ রিডিং এ এন্ড বি আর টেকেন, সাপোজ দ্য রিডিংস আর A1 এন্ড B1। এরপরে আমি সেই আগের মেথডে বাবলটাকে সেন্টার পজিশন নিয়ে মানে লেভেলিং ইনস্ট্রুমেন্টটাকে রেডি করলাম, তারপর দুটো রিডিং নিলাম, সেটা ধরলাম A1। এখন দেখো আমি স্টাফটা কিন্তু একেবারে আগের পজিশনেই রাখছি। টেস্ট করার জন্য তুমি আগের মানে এই দুটো স্টাফ পজিশন সেম থাকবে। এখন শুধু আমি লেভেলিং ইনস্ট্রুমেন্টটাকে পি থেকে P1 এ নিয়ে আসছি, যেটা এ পয়েন্টের খুব কাছাকাছি, ধরলাম ডি ডিসটেন্স দূরে। তাহলে দুটো স্টাফের মধ্যবর্তী যে ডিসটেন্স সেটা ডি থাকবে, বড় ডি। Then the apparent difference of level is calculated। এরপরে A1 আর B1 এর মধ্যে আমি ডিফারেন্সটা ক্যালকুলেট করলাম, মানে দুইটার মধ্যে RL এর ডিফারেন্স।
এ পয়েন্টের আর এল হচ্ছে a1 আর বি পয়েন্টের আর এল হচ্ছে b1, বললাম a1 - b1 আর উপরে হচ্ছে a1 - b, এই দুইটা যদি ইকুয়াল হয়, এই দুইটা ডিফারেন্স যদি ইকুয়াল হয় তাহলে লাইন অফ কোলিমেশন একেবারে অবজেক্টের পারপেন্ডিকুলার আছে। কিভাবে দেখো, প্রথম ফিগারটা একটু খেয়াল করো, প্রথম ফিগারটা দেখো, এইখানে রিডিং যাই হোক ডিফারেন্স কিন্তু অলওয়েজ সেম আসবে। ধরো ইনক্লাইন থাকলেও যে এই লাইন অফ কোলিমেশন ইনক্লাইন আছে, তুমি লেভেলটাকে একটা অ্যাঙ্গেলে ধরে এখানে রিডিং নিলাম, তাও ইনক্লাইনে আছে। এটা দুইটার জন্য যেহেতু মিড পয়েন্টে আছে, ডিফারেন্সটা অলওয়েজ সেমই থাকবে। তুমি যেভাবে নাও, এইভাবে যদি নাও তাও যে রিডিং থাকবে, একেবারে যদি পারপেন্ডিকুলার থাকে তাও সেম রিডিং থাকবে, কিন্তু এইখানে সেই জিনিসটা থাকবে না। কিভাবে দেখো, যে তুমি যখন ফোকাস করতেছো এই পয়েন্টে ঠিক আছে, আস্তে আস্তে দেখো ইনক্লাইনেশনটা বাড়তেছে। আমরা যদি একটু বড় করে আঁকি দেখো, ধরো এটা হচ্ছে টু লাইন, এর জন্য যে ডিফারেন্স, যখন যেটা ডিসটেন্স বেশি ডিসটেন্সে আছে স্টারটা, তার জন্য ডিফারেন্সটা আরো বেশি, ঠিক আছে। এটা মিড পয়েন্টে আছে বিধায় দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে অলওয়েজ সেম থাকবে, এই জন্য এটা টু ডিফারেন্স। এখন যখন আমি যে কোনো একটা স্টার রিডিং এর কাছাকাছি নিয়ে আসলাম, তখন কিন্তু ডিফারেন্সটা সেম থাকতেছে না। তুমি এমনিতে ফিগার দেখো, রিডিং কত হবে সেটা পরের ব্যাপার, এমনি দেখে বোঝা যাচ্ছে যে এটা আর এই দুটোর মধ্যে ডিফারেন্স সেম না, কম বেশি। তাহলে এটা হচ্ছে অ্যাপারেন্ট ডিফারেন্স। এখন কখন যদি লাইনটা একেবারে এর প্যারালাল হয়ে যায়, লাইনটা যদি এই অবজেক্টের পারপেন্ডিকুলার থাকে, এই অবজেক্টের মানে স্টাফের এ পয়েন্টের যে স্টাফ আছে এবং এই স্টাফ বি পয়েন্টের যে স্টাফ, এইগুলো যদি প্যারালাল থাকে, মানে পারপেন্ডিকুলার লাইন যদি হয় লাইন অফ কোলিমেশনটা, তাহলে দেখো দুইটার জন্যই দুইটা একবার সেম লাইন আছে, তার মানে দুইটার মধ্যবর্তী যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা ইকুয়াল আসবে। ফিগার থেকে বোঝা যাচ্ছে, আমি সেটা পরবর্তী একটা লাইন দ্বারা বোঝাচ্ছি। এটা হচ্ছে এই স্টাফের পারপেন্ডিকুলার থিওরিটিক্যালি এবং এই স্টাফের পারপেন্ডিকুলার একটা রিডিং, যেটাকে আমরা কি বলবো। তাহলে দেখো এই দুটোর মধ্যে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ডিফারেন্সটা সেম আসবে, ডিফারেন্সটার মধ্যে কোনো ভেরিয়েশন নাই, যেটা আমি এর আগে ফিগার দ্বারা বোঝালাম। সি পয়েন্টে পর্যন্ত আমরা গিয়েছিলাম যে টু ডিফারেন্স, আর তার মানে প্রথমটা হচ্ছে টু ডিফারেন্স, যেহেতু এটা লেভেলটা মিড পয়েন্টে আছে, আর সেকেন্ড হচ্ছে অ্যাপারেন্ট ডিফারেন্স। যদি কখনো দুইটাই সেম হয়, ডিফারেন্স দুটো সেম হয়, কিছু কথাবার্তা যদি আননোন থাকে, আমরা এরপর একটু পরে প্রবলেম করব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। If the two difference and apparent difference are equal, the line of collimation is in adjusted, তার মানে line of collimation অবজেক্টের পারপেন্ডিকুলার আছে। If not, the line of collimation is inclined, যদি না হয় এই ডিফারেন্স দুইটা, তাহলে কোনো একটা অ্যাঙ্গেলে ইনক্লাইন আছে, বলতে পারে আপওয়ার্ড ইনক্লাইনেশন, বলতে পারে ডাউনওয়ার্ড ইনক্লাইনেশন। এটা হচ্ছে লাইন অফ কোলিমেশন, পারফেক্ট হবে যখন অবজেক্টের পারপেন্ডিকুলার থাকবে। এখন ইনক্লাইনেশন থাকলে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে, হয় উপরের দিকে, যদি ডাউনওয়ার্ড থাকে তাহলে উপরের দিকে নিয়ে অ্যাডজাস্ট করতে হবে, যদি আপওয়ার্ড থাকে তাহলে ডাউনওয়ার্ড নিয়ে অ্যাডজাস্ট করতে হবে। সেটা কিভাবে করব, ইন সেকেন্ড সেটআপ লেট E be the staff reading on B at the same level of the staff reading at A1. আমি ধরে নিলাম যে A1 এর জন্য যে স্টাফ A পয়েন্টে স্টাফ রিডিং হচ্ছে A1, এর প্যারালাল যদি লাইন যায়, দেখো থিওরিটিক্যালি দেখো এই প্যারালাল যদি লাইন যায়, তাহলে দুইটা রিডিং সেম হবে, দুইটা রিডিং এর মধ্যে যে ডিফারেন্স সেটা সেম হবে। ধরে নিলাম এটা E, ইনক্লাইন একটা লাইন, ইনক্লাইন লাইন না হয়ে যদি ওর পারপেন্ডিকুলার এবং এর পারপেন্ডিকুলার হয়, তাহলে দুটার মধ্যে ডিফারেন্স সেম হবে। এটা ধরে নিলাম E, থিওরিটিক্যালি E ধরলাম। এখন এই ইটা কিভাবে আসবে,
এখন দেখো তাহলে ইটা কি হবে, ই হবে A1 এর সাথে এই অংশটুকু এখান থেকে মানে B1 মাইনাস ই এই অংশটুকু কম বেশি হবে। B1 কি বলবে B1 প্লাস মাইনাস ই। যদি আমি লাইনটা এরকম আসছি, যদি নিচে আসতো, ঠিক আছে, এজন্য B1 প্লাস মাইনাস ই লিখলাম। এইটুকু A1 এর সাথে অ্যাডজাস্ট করলে এই লাইনটা প্যারালাল চলে আসবে। বুঝতে পারো না ফিগার দেখে? এইটুকু যদি অ্যাডজাস্ট করতে পারি, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এটা কি B1 মাইনাস সি প্লাস মাইনাস সি। আমি যেহেতু লাইন অফ ইনক্লিনেশন আপওয়ার্ড চলছে সেই জন্য B1 বড়, ই ছোট। যদি এরকম হয় ডাউনওয়ার্ড হয় তোমার কোনো অ্যাডজাস্টমেন্ট করার জন্য সেটআপে লাইন অফ কলিমেশন যেটা সেটা ডাউন আছে, পারপেন্ডিকুলার লাইন থেকে ডাউনে আছে, তাহলে সেই ক্ষেত্রে কি বড় হবে, B1 হবে ছোট। এই জন্য B1 প্লাস মাইনাস সি লিখলাম। তাহলে দেখো A1 হবে ই এর যে রিডিংটা হবে সেটা হবে A1 এর সাথে সামথিং অ্যাড করতে হবে, সেটা হবে 2 ডিফারেন্স প্লাস মাইনাস 2 ডিফারেন্স। যদি আপওয়ার্ড হয় তাহলে হবে, দেখো আপওয়ার্ড হলে কি করতে হবে, মাইনাস করে এই লেভেলে নিয়ে আসতে হবে। আর ডাউনওয়ার্ড যদি হয় তাহলে প্লাস করে এই লেভেলে নিয়ে আসতে হবে। আপওয়ার্ড হলে তাহলে পজিটিভ সাইন আর ডাউনওয়ার্ড হলে নেগেটিভ সাইন। এটা মনে থাকে যেন। দেখো ইউজ দ্য পজিটিভ সাইন in case of upward and the negative sign in case of rise fall লেখা আছে in case of downward। এরপর দেখো if B1 is greater than E the line of collimation, এই লাইনটা দেখো collimation error, তার মানে টোটাল এই সেটআপের জন্য error কোনটুকু, ইরোর হচ্ছে B1 মাইনাস সি, এটা হচ্ছে ইরোর B1 মাইনাস সি ইরোর না এটুকু, হ্যাঁ B1 মাইনাস সি এটা হচ্ছে ইরোর। এটা দেখো কলিমেশন ইরোর B1 মাইনাস সি, B1 প্লাস মাইনাস সি হবে, B1 প্লাস মাইনাস সি। ইফ B1 is greater than E then the line of collimation is inclined upward। যদি B1 বেশি হয় কলিমেশনটা ইনক্লাইন্ড আপওয়ার্ড হবে, সেক্ষেত্রে B1 মাইনাস সি হবে। বুঝতে পারছো? এরপর যদি হয় ইফ B1 লেস দেন ই ইট ইনক্লাইন ডাউনওয়ার্ড, সেই ক্ষেত্রে হবে E1 মাইনাস বি, ই মাইনাস B1 এরকম হবে। যদি ডাউনওয়ার্ড হয় মানে আমি কলিমেশন ইরর ক্যালকুলেট করার ক্ষেত্রে যেটা বড় সেটা আগে লিখব। যদি আপওয়ার্ড হয় ইনক্লাইনেশন আপওয়ার্ড হয় তাহলে B1 মাইনাস ই, যদি ডাউনওয়ার্ড হয় তাহলে ই মাইনাস B1 এরকম লিখব। तब देखो by applying the principle of similar triangle correction to near C1 মানে A পয়েন্টের জন্য যে কারেকশন হবে আর B পয়েন্টের জন্য যে কারেকশন হবে সেটা হতে পারে। C1 পয়েন্টের জন্য মানে ফার্স্ট পজিশনের জন্য কারেকশন অফ পেগ হবে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে দেখা যায়। সিমিলার ট্রায়াঙ্গেল কোনটা, এই যে ইনক্লাইন্ড লাইন আর পারপেন্ডিকুলার লাইন, এটা থেকে আমি সিমিলার ট্রায়াঙ্গেল ফার্স্ট এ পয়েন্টের জন্য d মাইনাস d বাই d, d বাই d, d হচ্ছে টোটাল ডিসটেন্স, d হচ্ছে টোটাল ডিসটেন্স, এই শর্ট ডিসটেন্স এই ট্রায়াঙ্গেল এরকম আঁকি দেখো, এটি হচ্ছে d, আমি যদি ট্রায়াঙ্গেল কল্পনা করি তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল আর একটা ফুল ট্রায়াঙ্গেল, তাহলে d বাই d প্রথম ট্রায়াঙ্গেলের জন্য লিখলাম d বাই d মানে ছোট d ডিভাইড বাই d, আর C1 হচ্ছে ফার্স্ট পজিশনের জন্য
C1 বাই B মাইনাস B1 মাইনাস E। এই B1 মাইনাস Eটা যদি ইনক্লাইনেশন ডাউনওয়ার্ড হয় তাহলে E মাইনাস B1 মানে ডিফারেন্স কলিমেশন ইরোটা। তারপর দেখো সেকেন্ড সেটআপের জন্য চেঞ্জ শুধু টোটাল ডিসটেন্স। এখানে ছিল ডিসটেন্স D ছিল আর টোটাল ডিসটেন্স হবে D প্লাস D1 D প্লাস বড় D টোটাল ডিসটেন্স তখন চেঞ্জ হয়ে যাবে যেহেতু লেভেলিং সেটআপটা আছে A পয়েন্ট থেকে D ডিসটেন্স বেশি শুধু এখানে চেঞ্জ এটাতে শুধু D বেশি হবে। এটা হচ্ছে কারেকশন। এখন এই কারেকশনটা দেখো কারেকশন স্টাফ রিডিং এট A পয়েন্টে কি হবে A পয়েন্টে যে স্টাফ রিডিং তার সাথে A হচ্ছে A1 প্লাস মাইনাস C A1 প্লাস মাইনাস C1 আর B পয়েন্টের সাথে হচ্ছে B1 প্লাস মাইনাস C2। এখন যদি A পয়েন্ট থেকে যেটা প্রথম কথা বলছিলাম A পয়েন্টের রিডিং যদি বেশি হয় আর A পয়েন্টের রিডিং যদি কম হয় তার মানে A পয়েন্টের রেসপেক্ট এটা হচ্ছে ফল। এটা হচ্ছে 5 এরকম যদি হয় সেক্ষেত্রে A1 এটা হচ্ছে তার মানে কি এটা হচ্ছে নিচে এটা উপরে তার মানে এইখান থেকে এটা রাইজে আছে। এই ক্ষেত্রে এই রিডিংটা অ্যাড হবে এখানে প্লাস হবে। প্লাস সাইন কখন হবে A পয়েন্টের রেসপেক্ট এটা যদি উপরে থাকে আর যদি এরকম হয় এটা 5 আর এটা 10 সেক্ষেত্রে এটা মাইনাস হবে যেহেতু ফল থাকলে মাইনাস আর রাইজ হলে প্লাস। আচ্ছা এর পরের দিন প্রবলেম করাবো।